আসসালামু আলাইকুম। অ্যালেক্স মেডি সলিউশনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আছি রাগিব আঞ্জুম খান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সেকেন্ড ইয়ার। তো আজকে আমাদের টপিক চ্যাপ্টার 5, মানব শারীরতত্ত্ব, শ্বসন ও শ্বাসক্রিয়া, রেসপিরেশন অ্যান্ড ব্রিদিং। তো এই চ্যাপ্টারটাও খুবই ইম্পর্টেন্ট, বাট এত বেশি বড় না। আজকের ক্লাস খুবই অল্প টাইমেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলো শুরু করি। তো এখান থেকে ফার্স্ট পেজ থেকে আমাদের কি পড়তে হবে? ফার্স্ট পেজ থেকে পড়ার বেশি কিছু নাই, মানুষের শ্বসনতন্ত্র থেকে আসো। এখান থেকে কী পড়তে হবে? মানুষের শ্বসনতন্ত্র 3টি অঞ্চলে তোমার ভাগ করা যায়, সেটা পড়তে হবে যে 3টি অঞ্চল কি কি। 3টি অঞ্চলের মধ্যে আমি বলবো যে সবচেয়ে বেশি ইফোর্ট দিয়ে পড়বা তোমরা বায়ু পরিবহন অঞ্চলটাকে, কারণ বায়ু পরিবহন অঞ্চলটা পড়লে তোমার এই বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলও পড়া হয়ে যাবে, শ্বসন অঞ্চলও পড়া হয়ে যাবে। এমনি বেসিক্যালি সবাই কিন্তু তোমাকে 3টাই মুখস্থ করতে বলবে, কিন্তু আমি বলবো যে যদি তুমি বায়ু পরিবহন অঞ্চলটা পড়ে নাও তাহলে এই বাকি 2টা আর পড়ার তোমার কোনো প্রয়োজন হবে না। কিন্তু এটা কিন্তু আসলেই অনেক ইম্পর্টেন্ট, মেডিকেলেও আসছে এবং বারবার আসে এটা, সো এটা ইম্পর্টেন্ট। তাহলে কি কি অঞ্চল? যে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল আর শ্বসন অঞ্চল। এখানকার মধ্যে এই দুই অঞ্চলকে বলা হয় তোমার শ্বসন নালী অঞ্চল। এই দুই অঞ্চলকে তোমার বলা হয় শ্বসন নালী, শ্বসন নালী। লেখাটা খারাপ কিন্তু বুঝে নিও। হ্যাঁ, শ্বসন নালী অঞ্চল বলা হয়। এটার মধ্যে বায়ু গ্রহণ আর ত্যাগ অঞ্চলকে বলা হয় তোমার ঊর্ধ্ব শ্বসন নালী, আর বায়ু পরিবহন অঞ্চলটাকে বলা হয় তোমার নিম্ন শ্বসন নালী। এটা কিন্তু এই বই লেখা নেই, এটা মাজেদা ম্যাডামের বইয়ের ইনফরমেশন, নোট করে রাখতে পারো, বা এটা অত ইম্পর্টেন্ট না, কিন্তু তোমরা চাইলে নোট করে নিতে পারো। আচ্ছা, বায়ু পরিবহন অঞ্চলটা তোমরা মনে রাখবা কীভাবে? যে ট্রাকিয়া এরকম থাকে না, কার্টিলেজিনাস সি আকারের ট্রাকিয়া, ব্রঙ্কি আর প্রান্তীয় ব্রঙ্কিউল, সেটাই হচ্ছে তোমার বায়ু পরিবহন অঞ্চল। ঠিক আছে, এখানে তোমার এয়ার ভলিউম থাকে, ঠিক আছে। তোমার টাইডাল ভলিউম সেটা এই অঞ্চলে তোমার থাকে। টাইডাল ভলিউম কী জিনিস আমরা একটু পরে বলবো, ঠিক আছে। সেই কারণে এটাকে বায়ু পরিবহন অঞ্চল বলা হয়। আর বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল যেটা সম্মুখ নাসারন্ধ্র, ভেস্টিবিউল, নাসাগহ্বর, পশ্চাৎ নাসারন্ধ্র, ষড়যন্ত্র, মানে এটার উপর পর্যন্ত, এটার মানে নাসারন্ধ্র থেকে এটা যদি নাক ধরি আমরা, নাসারন্ধ্র থেকে তোমার এই ষড়যন্ত্র পর্যন্ত যে অংশটা, সেটাই তোমার বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। মানে এখান থেকে তোমার বায়ু গ্রহণও করা হয়, বায়ু গ্রহণ করা হচ্ছে, আবার ত্যাগও করা হচ্ছে। কি গ্রহণ করা হচ্ছে? অক্সিজেন গ্রহণ করা হচ্ছে, ঠিক আছে। আর কার্বন ডাইঅক্সাইড তোমার ছাড়া হচ্ছে, ওকে। আচ্ছা, তো এইটুকু আগে আসো। তারপরে আসছে তোমার এই বায়ু পরিবহন অঞ্চলের নিচে আসে তোমার শ্বসন অঞ্চলের মধ্যে তোমার শ্বসন ব্রঙ্কিউল বা রেসপিরেটরি ব্রঙ্কিউল, বা এই অংশটুকুকে কি বলা হয় জানো? রেসপিরেটরি ইউনিট বা শ্বসন একক বা রেসপিরেটরি ইউনিট, যেটা ইংরেজিতে টার্ম হচ্ছে তোমার রেসপিরেটরি ইউনিট। এটা কিন্তু আমাদের এখনও ধরে, সো যেটা আমাদের এখনও লাগে, ঠিক আছে, সেটা অনেক ইম্পর্টেন্ট, তাই না? সেটা অনেক ইম্পর্টেন্ট। তো শ্বসন অঞ্চলটাও ইম্পর্টেন্ট। কেন? শ্বসন অঞ্চলের এই পুরাটুকু জিনিসগুলোকে বলা হয় তোমার শ্বসন একক, পুরাটুকু মিলে বলা হয় একটা শ্বসন একক, ঠিক আছে। তো রেসপিরেটরি ইউনিট, যেটাকে নাম মানে ইংলিশে হচ্ছে তোমার রেসপিরেটরি ইউনিট। তো এটা ইম্পর্টেন্ট। তো কী পড়বা? আমি বলছি বায়ু পরিবহন অঞ্চল পড়বা, ট্রাকিয়া ব্রঙ্কিউল আর প্রান্তীয় ব্রঙ্কিউল, বা প্রান্তীয় ব্রঙ্কিউলের আরেকটা নাম হচ্ছে তোমার টার্মিনাল ব্রঙ্কিউল, ঠিক আছে। এই প্রান্তীয় ব্রঙ্কিউলের আরেকটা নাম হচ্ছে তোমার টার্মিনাল ব্রঙ্কিউল। তাহলে ট্রাকিয়া ব্রঙ্কাই আর প্রান্তীয় ব্রঙ্কিউল হচ্ছে তোমার বায়ু পরিবহন অঞ্চল। এটার উপরে যা আছে সেটা হচ্ছে তোমার বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, এটার নিচে যা আছে সেগুলো হচ্ছে শ্বসন একক বা রেসপিরেটরি ইউনিট। কী আছে? রেসপিরেটরি ব্রঙ্কিউল বা শ্বসন ব্রঙ্কিউল,
এই শ্বসন ব্রঙ্কিউলের আরেকটা নামই কিন্তু তোমার রেসপিরেটরি ব্রঙ্কিউল, এটা লাগে। তারপরে অ্যালভিউলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিউলার থলি, অ্যালভিউলাস, এগুলো ইম্পর্টেন্ট। ওকে, কিন্তু মেইনলি তোমরা বায়ু পরিবহন অঞ্চলটা পড়বা। বায়ু পরিবহন অঞ্চল পড়লেই তোমার ওইগুলো হয়ে যাবে কভার। কেন? কারণ বায়ু পরিবহন অঞ্চলের উপরে থাকে তোমার বায়ু গ্রহণ বা ত্যাগ অঞ্চল, এটা বায়ু পরিবহন অঞ্চলের নিচে থাকে তোমার শ্বসন অঞ্চল। সো বায়ু পরিবহন অঞ্চলটা পড়লেই তোমার হয়ে যাবে, শেষ। আসো, কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, কী দিয়ে প্রশ্নটা করে যে কোনটি নিচের কোনটি বায়ু পরিবহন অঞ্চলের অংশ নয়। ঠিক আছে, এই ট্রাকিয়া দিল, ব্রঙ্কি দিল, প্রান্তীয় ব্রঙ্কিল দিল, আর শ্বসন ব্রঙ্কিল দিল। আনসার হবে শ্বসন ব্রঙ্কিল বা শ্বসন অঞ্চলের অংশ নয় কোনটি। এর অ্যালভিউলা এগুলো দিল, তোমার প্রান্তীয় ব্রঙ্কিল দিয়ে দিল। আসলে প্যাচটা লাগাই হচ্ছে তোমার ব্রঙ্কিউলের মধ্যে, কারণ ব্রঙ্কিউল আছে কয়টা? ব্রঙ্কিউল আছে তোমার দুইটা, একটা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিউল আর একটা হচ্ছে তোমার শ্বসন ব্রঙ্কিউল। তো এই দুইটা জিনিস দিয়ে তোমার প্যাচ লাগায়। ঠিক আছে, এই প্রান্তীয় ব্রঙ্কিউল আর তোমার শ্বসন ব্রঙ্কিউল। তো এই দুইটা জিনিস ভালো করে পড়বা। তো নেক্সট স্লাইডে আসো। তারপরে আসো কি বলছে, বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, যেটা আর কি বায়ু পরিবহন অঞ্চলের উপরে যেটা। তো এখানে একটু দেখাই দিই যে বায়ু পরিবহন লেখাই আছে, তারপরেও দেখাই দিচ্ছি যে এই যে বায়ু পরিবহন অঞ্চল, যেটা বায়ু পরিবহন অঞ্চল কি ট্রাকে, এই যে এইটুক ব্রঙ্কিউল পর্যন্ত। ঠিক আছে, তারপরে নিচের অংশ হচ্ছে এটা তোমার শ্বসন অঞ্চল, এটার উপরের অংশ তোমার হচ্ছে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। ওকে, বোঝা গেছে? বুঝতে পারছো নিশ্চয়ই। এবার আসো পড়ি। তারপরে কি বলছে, বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের মধ্যে কি আছে? সম্মুখ নাসারন্ধ্র। এটার মধ্যে একটা জিনিস পড়ে রাখো যে নেসাল সেপ্টাম, নেসাল সেপ্টামের আরেকটা নাম হচ্ছে তোমার নাসিকাপাত। লেখাটা হচ্ছে না কেন? তো কি বললাম যে এটার নাম কি? নাসিকাপাত। নেসাল সেপ্টামের আরেকটা নাম তোমার নাসিকাপাত। ঠিক আছে, এটা লিখে রাখো, এটা মাজেদা ম্যাডামের বইতে লেখা আছে, নাসিকাপাত। তো এখান থেকে একটু কি, তারপরে এটা পড়বা যে নাসারন্ধ্র সবসময় উন্মুক্ত থাকে, বায়ু দেহের অভ্যন্তরে প্রবেশ করে, এটা কাঁচগুলা পড়বা। ঠিক আছে, কাঁচগুলা পড়বা। এই ভেস্টিবিউলের এই প্রাচীরে অনেক লোম থাকে, এটা পড়ো। তারপরে লোমগুলো ছাঁকনির মতো কাজ করে, এটা পড়ো। তারপরে কি বলছে, নাসাগহ্বরের মধ্যে একটা জিনিস ইম্পর্টেন্ট, যে নাসাগহ্বরের প্রাচীরে শিলাযুক্ত মিউকাস ক্ষরণকারী ও অলফ্যাক্টরি কোষ থাকে, এইটা ইম্পর্টেন্ট। তারপরে শিলাযুক্ত মিউকাস কোষগুলো কী করে? রোগ জীবাণু ধুলাবালি আটকে দেয়, সেজন্য ওই যে আমাদের হাঁচি, ঠিক আছে, ধুলাবালিযুক্ত জায়গায় গেলে আমরা কি হাঁচি দিলে মানে এখান দিয়ে ঢুকলো না নাসাগহ্বরে ঢুকলে সেখানকার অলফ্যাক্টরি কোষের মধ্যে তোমার শিলাযুক্ত মিউকাস ক্ষরণকারী ও অলফ্যাক্টরি কোষের মধ্যে ধুলাবালি লেগে গেল। ঠিক আছে, ওই ধুলাবালি লেগে আটকে যায়, আর এই ফুসফুসের মধ্যে সেটা আসতে দেয় না। ঠিক আছে, তো এইভাবে আটকায় দেয়। তো তারপরে নিচে আসো যে অলফ্যাক্টরি কোষ ঘ্রাণ ও উদ্দীপনা গ্রহণে সাহায্য করে, এটাও ইম্পর্টেন্ট। তারপরে পশ্চাৎ নাসারন্ধ্র বা কোয়ানা, যেটা ঠিক আছে, কোয়ানা বা পশ্চাৎ নাসারন্ধ্র, এই দুটি ছিদ্রের মাধ্যমে নাসাগহ্বরে উন্মুক্ত হয়, তাকে কোয়ানা বা পশ্চাৎ নাসারন্ধ্র বলা হয়। যাই হোক, এখানে কোয়ানার আরেকটা নাম, মানে পশ্চাৎ নাসারন্ধ্রের আরেকটা নাম যে কোয়ানা, এটা ইম্পর্টেন্ট। তারপরে নাসাগহ্বরে আসো, যে নাসাগহ্বরের আরেকটা নাম হচ্ছে তোমার ওরোফেরিংস, এটা পড়বা। তারপরে কি বলছে, ষড়যন্ত্র। এই ফুল এই স্লাইডটার মধ্যে, এই ফুল পৃষ্ঠাটার মধ্যে আমি যদি বলি কোনো একটা টপিক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার ষড়যন্ত্র। সো এখান থেকে কী পড়বা, ষড়যন্ত্র বা ল্যারিংস, এটার অবস্থান কোথায়? এই যে এখানে। তো এখানে আরেকটা কথা ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট, এটা তোমার C4 বা সার্ভাইকাল 4 থেকে সার্ভাইকাল 6 রিজিয়নে থাকে। এটা তোমাদের মাজেদা ম্যাডামের বইতে বলা আছে, তো তোমরা লিখে রাখতে পারো, নোট করে নিতে পারো। ঠিক আছে, তো আমি কিন্তু মাজেদা ম্যাডামের বই কভার করে যাচ্ছি, কারণ রেসপিরেটরি ইউনিটের মাজেদা ম্যাডামের বইতে অনেক জোর দিছে, বুঝছো? তো ওখানে আর কি আজমল স্যারের থেকে বেশি ইনফরমেশন আছে।
তো ওখান থেকে দিয়ে দিলে যাতে তোমরা আনসার করতে পারো সেজন্য আমি এটা পড়াচ্ছি। যাই হোক, তো কি এই ল্যারিংস ষড়যন্ত্রটা কোথায় আছে, ষড়যন্ত্র বা ল্যারিংস কোথায় আছে? C4 বা C6-এ আছে, বা সার্ভাইকাল 4 বা সার্ভাইকাল 4 থেকে সার্ভাইকাল 6-এর মধ্যে আছে। আর এখানে কয়েকটি তরুণাস্থি থাকে। কয়টা তরুণাস্থি থাকে? 9টা তরুণাস্থি থাকে। এটা লিখে রাখো, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা বইতে লেখা নাই, আজমল স্যারের বইতে লেখা নাই, মাজেদা ম্যাডামের বইতে লেখা আছে। আমি মাজেদা ম্যাডামের বই কভার করে যাচ্ছি, প্লিজ আমার সাথে থাকো, ঠিক আছে? পরে বুঝবে না এগুলো, পরে একা পড়তে গেলে এগুলো বুঝবে না, তো এখনই পড়ো। তারপরে তো কয়টি তরুণাস্থি? 9টি। এটার মধ্যে কি কি আছে? 9টির মধ্যে আছে থাইরয়েড, ক্রাইনয়েড, ঠিক আছে, অ্যারিটেনয়েড, ক্রাইনয়েড, এগুলো আছে। তার মধ্যে থাইরয়েড তরুণাস্থিটি সবচেয়ে বড়, ঠিক আছে। এই 9টির মধ্যে তোমার থাইরয়েড তরুণাস্থিটি সবচেয়ে বড়। এটি গলার সামনে উঁচু হয়ে ওঠে, একে কি বলা হয়? অ্যাডামস অ্যাপেল বলা হয়। তার মানে অ্যাডামস অ্যাপেল আসলে কি? থাইরয়েড তরুণাস্থি ছাড়া আর কিছুই নয়। ষড়যন্ত্রের উপরে থাকে একটি ছোট এপিগ্লটিস, এটা পড়বা। তারপরে ষড়রজ্জু বা ভোকাল কর্ড, 6টি ষড়রজ্জু বা ভোকাল কর্ড থাকে, এটা পড়বা। 9টি তরুণাস্থি থাকতেছে আর 6টি ষড়রজ্জু বা ভোকাল কর্ড থাকতেছে কার অভ্যন্তরে? ষড়যন্ত্রের অভ্যন্তরে। আর তারপরে কাজটা পড়ে নিও, ঠিক আছে। এপিগ্লটিস খাদ্য গলাৎকরণের সময় ষড়যন্ত্রের মুক্তি বদ্ধ করে দেয়, এটা সবাই জানে। আমরা ডাইজেশন অ্যাবজর্পশন চ্যাপ্টারে এটা পড়ে আসছি। নেক্সট স্লাইডে আসো। তারপরে বায়ু পরিবহন অঞ্চল। বায়ু পরিবহন অঞ্চল শ্বাসনালী বা ট্রাকিয়া, এটাও ইম্পর্টেন্ট। এখানকার অঞ্চলগুলো ইম্পর্টেন্ট, আমি তো আগেই বলছি, তাই না? রিজিওনাল যেগুলো, সেগুলো ইম্পর্টেন্ট। তো আসো, বায়ু পরিবহন অঞ্চল। বায়ু পরিবহন অঞ্চল, ঠিক আছে। কি বলছে? ষড়যন্ত্রের পর থেকে পঞ্চম বক্ষদেশীয় কশেরুকা পর্যন্ত বিস্তৃত। বক্ষদেশীয় কশেরুকা বলতে কি বোঝে বলো তো? বক্ষদেশীয় কশেরুকা বলতে বোঝায় T5, ওই যে আমরা বলি না T5, ওইটাই আর কি। T5টা আমি লিখতে পারতেছি না ভালোভাবে, হ্যাঁ, এই যে T5, ওকে। T5 পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে। আর এটার তোমার হচ্ছে কত সেন্টিমিটার বলছে? 10 থেকে 12 সেন্টিমিটার, 10 থেকে 12 সেন্টিমিটার দীর্ঘ। এটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। 10 থেকে 12 সেন্টিমিটার লম্বায় কতটুকু বড় সেটা পড়ো। আর ব্যাস বিশিষ্ট এটা পড়ার দরকার নেই। আর কি বলছে? কয়টি তরুণাস্থি মিলে নির্মিত? 15 থেকে 20টি তরুণাস্থি মিলে নির্মিত, এটাও পড়ো। আর এটা সি আকৃতির, আমি ছবি আঁকানোর সময় বললাম। তারপরে কি বলছে? হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, শেষ। তারপরে ব্রঙ্কাসে আসো। বক্ষ গহ্বরের ট্রাকিয়ার শেষ প্রান্তে 2টি শাখায় বিভক্ত হয়, এদের নাম ব্রঙ্কাই। তারপরে এগুলো ফুসফুসের হাইলাম দিয়ে ফুসফুসে প্রবেশ করে। আচ্ছা, তারপরে হাইলাম দিয়ে ফুসফুসে প্রবেশ করে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে কি বলছে? ডান ব্রঙ্কাসটি অপেক্ষাকৃত ছোট কিন্তু প্রশস্ত, এটা পড়তে হবে। ডান ব্রঙ্কাসটি অপেক্ষাকৃত ছোট কিন্তু প্রশস্ত, হাইলাইট কিন্তু করা নাই, পিডিএফে হাইলাইট করা নাই, সো কিন্তু এটাই পড়তে হবে। কেন পড়তে হবে? আমরা এখনও পড়তেছি, কারণ এটা ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা কিসে ইম্পর্টেন্ট? ক্লিনিক্যালি কেন ইম্পর্টেন্ট? এই যে ছবিতে আসো, এই ডান ব্রঙ্কাসটা ছোট কিন্তু আবার প্রশস্ত বেশি, এটা প্রশস্ত কম কিন্তু আবার বেশি লম্বা, ঠিক আছে। এখন কেন এটা দিয়ে কী ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট বলো তো? যখন মনে করলাম এখান দিয়ে একটা ফরেন পার্টিকেল আসতেছে, দ্বিবিভাজীয় পর্দায় ধাক্কা খাইল, আগে কোথায় যাবে? যেহেতু এটা প্রশস্ত, এই ডান ফুসফুসে যাবে। সো আমাদের একটা কোয়েশ্চেন হলো, ডান ফুসফুস কেন বেশি পরিমাণে তোমার ব্যাকটেরিয়াল জীবাণু দ্বারা আক্রান্ত থাকে? কেন থাকে? এটাই কারণ যে তোমার ডান ব্রঙ্কাস যেটা আছে, ডান ব্রঙ্কাসটা ছোট কিন্তু তোমার হচ্ছে প্রশস্ত, ঠিক আছে। সেই কারণেই হচ্ছে তোমার ডান ফুসফুসটা ভাইরাল ব্যাকটেরিয়া দ্বারা বেশি আক্রান্ত হয়, ওকে। তো বুঝলা কেন ইম্পর্টেন্ট?
এখন তো বুঝাই দিচ্ছি, এত কিছু পড়তে হবে না, কিন্তু তোমাদের এই যে বোঝানোর জন্য আমি পড়লাম, ঠিক আছে। তারপরে 3 ভাগে ভাগ হয়ে 3টি খণ্ডে প্রবেশ করে। আচ্ছা, এটা পড়ো। তারপরে ব্রঙ্কিউল 2 ধরনের, প্রান্তীয় ব্রঙ্কিউল, শ্বসন ব্রঙ্কিউল। এটা দিয়ে প্রশ্ন অনেক হয়। ওই যে বললাম কি, প্রান্তীয় ব্রঙ্কিউলটা কার অংশ? বায়ু পরিবহন অঞ্চলের অংশ। আর শ্বসন ব্রঙ্কিউলটা কার অংশ? রেসপিরেটরি ইউনিটের অংশ, মানে হচ্ছে শ্বসন অঞ্চলের অংশ। ওকে, তারপরে কাজ আসো, ব্রঙ্কাইয়ের মাধ্যমে ট্রাকিয়া থেকে বায়ু ফুসফুসে প্রবেশ করে। আচ্ছা, তারপরে ফুসফুস কি বলছে? ফুসফুসের দুটি ফুসফুসের এই যে ওজন আছে, যে বাম ফুসফুসটা আকারে তোমার ছোট। কেন ছোট? কারণ এখানে হৃৎপিণ্ডের একটা অংশ, হৃৎপিণ্ড বাম দিকে থাকে না, হৃৎপিণ্ডকে তোমার জায়গা দেওয়ার জন্য, বাম ফুসফুসটা একটু আকারে ছোট হয়, এবং ওজনেও সেহেতু মানে কমই হবে, যেহেতু আকারে ছোট ওজনও কম। আর 2 লোব বিশিষ্ট। তারপরে ডান ফুসফুস আকারে বড় এবং ওজনে 625 গ্রাম। আর এই 2 ফুসফুসের ওজন তোমার মাজেদা ম্যাডামের বইতে বলা আছে কত? 2.9 পাউন্ড। 2.9 পাউন্ড লেখা আছে, পাউন্ড, ঠিক আছে। 2.9 পাউন্ড বলা আছে। এটা 2টা ফুসফুসের ওজন, 2টা ফুসফুসের মিলিত মোট ওজন, ঠিক আছে, মোট ওজন। তারপরে আসো, তারপরে তো এটা তো আলাদা করে পড়বাই, কিন্তু এই 2.99 পাউন্ড, যে এটা আমার মনে হয় যে ইম্পর্টেন্ট, তোমরা পড়বা, এটা লিখে রাখো বইতে, ঠিক আছে, মাজেদা ম্যাডামের ইনফরমেশন। তারপরে কি বলছে? ফুসফুস দ্বিস্তরী প্লিউরাল পর্দা দিয়ে আবৃত থাকে। ভিতরের পর্দাকে ভিসেরাল প্লিউরা এবং বাইরের পর্দাকে প্যারাইটাল প্লিউরা বলা হয়। 2টি স্তরের মাঝে প্লিউরাল গহ্বরে প্লিউরাল রস নামক এক ধরনের রস থাকে। ব্রঙ্কাস যে অংশে ফুসফুসে প্রবেশ করে তাকে হাইলাম বলে, আমরা একটু আগেই পড়ছি। তারপরে পালমোনারি রুট কী দ্বারা গঠিত হয়? এই যে ব্রঙ্কাস ধমনী শিরা, এটা দিয়ে পড়ো, ঠিক আছে, এটা দ্বারা তোমার পালমোনারি রুট গঠিত হয়। ওকে, এর সাহায্যে ফুসফুস ঝুলে থাকে। তারপর ডান ফুসফুসে 10টি, বাম ফুসফুসে 8টি সেগমেন্ট থাকে। প্রত্যেক সেগমেন্টে আবার অসংখ্য লোবিউল থাকে। আচ্ছা, এটা পড়ে নাও, কিন্তু এটা ইম্পর্টেন্ট যে ডান ফুসফুসে 10টি আর বাম ফুসফুসে 8টি। কেন? কারণ ডান ফুসফুসটা একটু বড়, বাম ফুসফুসটা একটু ছোট, সেই কারণে এখানে সেগমেন্ট বেশি থাকবে, এখানে কম থাকবে। ওকে, তারপরে কি বলছে? ট্রাকিয়ার বিভাজনে প্রাইমারি ব্রঙ্কাস, তারপরে এই যে সেকেন্ডারি ব্রঙ্কাস বা লোবার ব্রঙ্কাস গঠন করে। এটা ডান ফুসফুসে 3টি, বাম ফুসফুসে 2টি। আবার সেগমেন্টালও, এই সেগমেন্টও তোমার ডান ফুসফুসে বেশি, বাম ফুসফুসে 8টি কম, ঠিক আছে। তারপর নেক্সট স্লাইডে আসো। শ্বসন বৃক্ষ বলা হয় কাকে? শ্বসন বৃক্ষ, এই যে এটা কি শ্বসন বৃক্ষ বলা হচ্ছে? কোনটা? এই যে চিত্র 5.3-এ আসো। চিত্র 5.3-এর যে জিনিসটা না, এটা কি তোমার শ্বসন বৃক্ষ বলা হয়। কেমনে বলা হইতেছে? এই জিনিসটারে তুমি উল্টায় দাও, উল্টায় দিলে কেমন হয়? উল্টায় দিলে তোমার এরকম হচ্ছে না, এরকম শাখা, তারপরে আবার প্রশাখা, তারপরে অ্যালভিউলাসগুলোকে কিসের মতো? গাছের পাতার মতো দেখা যায় না? তো এটাকে মানে উল্টা তোমার বৃক্ষর মতো দেখা যায় আর কি, সেই কারণে তোমার কি বলছে, এটা শ্বসন বৃক্ষ, উল্টানো বৃক্ষের মতো দেখা যাচ্ছে, তাই সাধারণভাবে একে শ্বসন বৃক্ষ বলা হয়। ফুসফুসের কাজ কি? ফুসফুসের প্রধান কাজ শ্বসনাঙ্গ, খালি গ্যাসের বিনিময়, এটাই। কিন্তু আরও কি করে দেখো, ইমিউনোগ্লোবিন ক্ষরণ করে। ইমিউনোগ্লোবিন কোথা থেকে ক্ষরিত হয়? ইমিউনোগ্লোবিন কিন্তু তোমার এপিসি থেকে ক্ষরিত হয়। ওকে, আচ্ছা, তারপর কি বলছে? ফুসফুসের টিস্যু সেরোটোনিন ও হিস্টামিন সংরক্ষণ ও বিমুক্ত করে। এখন সেরোটোনিন সংরক্ষণ ও বিমুক্ত করে, এই কথাটা ইম্পর্টেন্ট। কেন? এখানে বলে নাই যে তোমার সেরোটোনিন কিন্তু উৎপাদন করে, এখানে বলছে সংরক্ষণ করে, ঠিক আছে। তো সেরোটোনিন কোথা থেকে সিনথেসিস হয়, মানে কোথা থেকে উৎপন্ন হয়? সেরোটোনিন কিন্তু অণুচক্রিকা থেকে উৎপন্ন হয়, প্লাটিলেট থেকে উৎপন্ন হয়। আমি পিএলটি দিয়ে বুঝাইতেছি, তোমরা একটু বুঝে নিও। সেরোটোনিন প্লাটিলেট থেকে সিনথেসিস হয়, মানে উৎপন্ন হয়ে সংরক্ষণ হয় কোথায়? সংরক্ষণ হয় ফুসফুসীয় টিস্যুতে। আর হিস্টামিন কোথা থেকে সংরক্ষিত হয়? প্রধানত গ্রানিউলোসাইট থেকে, ঠিক আছে, গ্রানুলোসাইট, প্রধানত ব্যাসোফিল থেকে।
ব্যাসোফিল থেকে। আমি সংক্ষিপ্ত লিখতেছি, তোমরা একটু বুঝে নিও, ঠিক আছে। হিস্টামিন ব্যাসোফিল বা গ্রানুলোসার থেকে উৎপন্ন হয়, কিন্তু সংরক্ষণ হয় কোথায়? সংরক্ষণ হয় ফুসফুসীয় টিস্যুতে। আর এই ব্রাডিকাইনিন আর প্রোস্টাগ্ল্যান্ডিন তোমাদের সংশ্লেষ করে। মানেটা কি? মানেটা হচ্ছে ব্রাডিকাইনিন আর প্রোস্টাগ্ল্যান্ডিন ফুসফুসীয় টিস্যু থেকেই তোমার সংশ্লেষ হয়, সিনথেসিস হয়, কিন্তু সেরোটোনিন হিস্টামিন কিন্তু ফুসফুসীয় টিস্যু থেকে সংরক্ষিত হয় না, মানে ফুসফুসীয় টিস্যু থেকে সিনথেসিস হয় না, তোমার সংরক্ষিত হয়। ওকে, এই কথাটা মনে রাখো, ঠিক আছে। তোমরা তখন সেরোটোনিন বলবা যে ওখানে পড়ে আসলাম, আবার এখানে কেন, ঠিক আছে। তো ওইখানে তোমার আকাশ থেকে পড়বা তখন, তো এটা বুঝাই দিলাম। আর গতিপথটা পৈরো রিডিং তোমরা এমনিতেও পারো। অ্যালভিউলাসের গঠন। অ্যালভিউলাস হচ্ছে ফুসফুসের কার্যকরী একক, মানে গাঠনিক একক, কার্যকরী একক সবই আর কি। তারপরে নবজাতক শিশুর ফুসফুসে মাত্র 20 মিলিয়ন অ্যালভিউলাই থাকে, বছরে এর সংখ্যা 300। এটা লাগে পূর্ণবয়স্ক সুস্থ মানুষের ফুসফুসে, হ্যাঁ এটাও লাগে। তারপরে অ্যালভিউলাসের ব্যাস 0.2 মিলিমিটার, এটাও লাগে। আর প্রাচীর মাত্র 2 মিলিমিটার পুরু, এটাও লাগে। তারপরে কি বলছে, অ্যালভিউলাসের প্রাচীর ফ্যাগোসাইটিক অ্যালভিউলার ম্যাক্রোফেজ ধারণ করে, ফ্যাগোসাইটিক অ্যালভিউলার ম্যাক্রোফেজ ধারণ করে, ম্যাক্রোফেজ অণুজীব ইত্যাদি বহিরাগত কণা ধ্বংস করে। এই যে বললো না যে ইমিউনোগ্লোবিন ক্ষরণ করে, ইমিউনোগ্লোবিন ক্ষরণ করে কি হয়, বহিরাগত কণা ধ্বংস করে। ওকে, তারপরে অ্যালভিউলাসের প্রাচীর সেপ্টাল কোষ থাকে, এই সেপ্টাল কোষ থেকে সারফেক্টেন নামক ডিটারজেন্ট ক্ষরণ হয়। সেপ্টাল কোষ, আসলে সেপ্টাল কোষ থেকে এটা বললে ভুল হবে, যে এই অ্যালভিউলাসে না 2 ধরনের তোমার আবরণী কোষ থাকে, একটা হচ্ছে টাইপ 1 আবরণী কোষ, একটা হচ্ছে তোমার টাইপ 1, আর এটা হচ্ছে তোমার টাইপ 2। এই টাইপ 2 থেকে তোমার সারফেক্টেন্ট ক্ষরণ হয়, ঠিক আছে। টাইপ 2 থেকে তোমার সারফেক্টেন্ট ক্ষরণ হয়। এখন তুমি দেখবা অপশনে কি আছে, টাইপ 2 বলা থাকলে তোমার টাইপ 2 দিতে হবে, আর সেপ্টাল থাকলে সেপ্টাল দিতে হবে, কিন্তু সেপ্টালও আছে টাইপ 2 আছে, তখন তোমার টাইপ 2 আনসার করতে হবে, ঠিক আছে। নতুন বইয়ে মনে হয় বলা আছে, আমি যতদূর জানি নতুন বইয়ে মনে হয় এটা বলা আছে। আমরা সেপ্টাল কোষ নামে কোনো কোষ জানি নাই, আমরা টাইপ 2 পড়তেছি, এখনও মেডিকেল যে আসছি, ঠিক আছে, টাইপ 2 পড়তেছি। আচ্ছা যাই হোক, তারপরে কি বলছে, সারফেক্টেন্ট নামক ডিটারজেন্টের অনুরূপ ফসফোলিপিড, ফসফোলিপিড কথাটা পড়ো, ঠিক আছে। ফসফোলিপিড কথাটা পড়ো, যে বলবে কি যে সারফেক্টেন্ট কোন ধরনের পদার্থ, ফসফোলিপিড জাতীয় পদার্থ, এটা পড়তে হবে। ওকে, আমরা পড়ছিলাম না ফসফোলিপিড বাইলেয়ার, তো ওই রকমই আর কি, আবরণী কোষটা কোনো কিছুর আবরণীতেই তো ফসফোলিপিড বাইলেয়ার। তো অ্যালভিউলাসের প্রাচীরও তোমার ফসফোলিপিড বাইলেয়ার, তো এখান থেকে যেটা ক্ষরণ হয় সেটাই ফসফোলিপিড। ওকে, তারপরে তারপরে সারফেক্টেন্ট কী করে, সারফেস টেনশন হ্রাস করে তোমার অ্যালভিউলাসকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে, ঠিক আছে। সারফেস টেনশন হ্রাস করে সারফেক্টেন্ট, কিন্তু সারফেস টেনশন হ্রাস করে, সারফেস টেনশন কিন্তু বৃদ্ধি করে না। সারফেস টেনশন হ্রাস করলেই আমরা সেটাকে ফুসফুসটাকে তোমার এক্সপ্যান্ড করতে পারি। কীভাবে এক্সপ্যান্ড করতে পারি, ধরো অ্যালভিউলাস আছে তোমার এরকম, এখানে দাগ হচ্ছে না, আচ্ছা যাই হোক, পরে দেখাচ্ছে ওটা। আর সারফেক্টেন্ট তোমার 23 সপ্তাহ বয়স্ক মানবভ্রূণে সর্বপ্রথম সারফেক্টেন্ট শুরু হয়, ঠিক আছে। এই কারণে 24 সপ্তাহের আগে মানবভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা হয়। অনেক দেশে তাই এই সময়কাল পর্যন্ত গর্ভপাতের অনুমতি দেওয়া হয়, ঠিক আছে। কিন্তু তারপরেও কিন্তু ঝুঁকি থাকে, বুঝছো, তারপরেও ঝুঁকি থাকে। 23 সপ্তাহ বয়স্ক মানবভ্রূণে সর্বপ্রথম সারফেক্টেন্ট শুরু হয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে যদি একটা কোয়েশ্চেন করে, আমার মনে হয় যে তোমার এটা করবে, তো এটা 5 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে, 5 স্টার ইম্পর্টেন্ট। তারপরে আসো, সব পেশি শ্বাসকার্যে সহায়তা করে, যেসব তাদেরকে শ্বাসপেশি বলা হয়। কি কি পেশি, ডায়াফ্রামকে বলা হয় রেসপিরেটরি মাসেল, এটা মনে রাখো। ডায়াফ্রাম প্রধান শ্বাসপেশি, ডায়াফ্রাম প্রধান শ্বাসপেশি, তার সাথে কাজ করে কে, ইন্টারকোস্টাল পেশি। ডায়াফ্রাম প্রধান শ্বাসপেশি, এটা লিখে রাখো, ঠিক আছে। এটা কোনো বইতেই নাই, কিন্তু আমার মনে হচ্ছে তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট। প্রধান শ্বাসপেশি, প্রধান শ্বাসপেশি লিখি, নিচেরগুলো তো ইম্পর্টেন্ট না, তাই লিখি, বড় করেই লিখি। ডায়াফ্রাম হচ্ছে তোমার প্রধান শ্বাসপেশি, ঠিক আছে, প্রধান শ্বাসপেশি।
এটা মনে রাখবা। আর ইন্টারকোস্টাল পেশি হচ্ছে সহায়ক শ্বাসপেশি। ওকে, তারপরে নিচের দিকে আসো, এখানে কি বলছে, নাসা গহ্বর, এখান থেকে তোমার প্লিউরাটা পড়বে, বুঝছো? 11 নাম্বার যে আছে না, প্লিউরাটা পড়বে, যে ফুসফুসের বহিঃপৃষ্ঠকে রক্ষা করে, প্রকোষ্ঠে বিভক্ত করে এবং পিচ্ছিল করে। শেষ। তারপরে শ্বসনতন্ত্রের কাজও সব পড়তে হবে না, আমি কী কী দাগাই দিচ্ছি সেটা পড়বা তোমরা। 3 নাম্বার পড়বা পানি সাম্য, কত লিটার পানি দেহ থেকে বের করে দেয়, এটা কিন্তু ইনসেন্সিবল ওয়াটার লস, এটা লিখে রাখো। আমি লিখতেছি এই জায়গায়, তোমরা লিখবো ওই জায়গায়, ঠিক আছে? কি এটা 400 থেকে 600 লিটার পানি, এটা হচ্ছে ইনসেন্সিবল ওয়াটার লস। ইনসেন্সিবল ওয়াটার লস কেন ইনসেন্সিবল ওয়াটার লস? এই যে শ্বসনতন্ত্রের মাধ্যমে যে 400 থেকে 600 লিটার পানি আমাদের দেহ থেকে বের হয়ে যাইতেছে, এটা কোনোদিন আমরা ভাবতে পারছিলাম? বা এখনও ভাবতে পারতেছি যে আমরা শ্বাস যে এতবার শ্বাস ছাড়তেছি, তার মাধ্যমে যে পানি বের হইতেছে, এটা কি আমরা বুঝতেছে না। কিন্তু সেজন্যই ইনসেন্সিবল। যেটা আমরা বুঝতে পারি সেটা সেন্সিবল, আর যেটা বুঝতে পারি না সেটা ইনসেন্সিবল। ওকে, এটা ইনসেন্সিবল ওয়াটার লস, এটা লেখা রাখ। ইনসেন্সিবল ওয়াটার লস বা ইনসেন্সিবলের বাংলা কি হবে? তারা তো আবার বাংলা ভার্সন, এখন তো আমি ইংলিশ ভার্সনে, আগে আমিও বাংলা ভার্সনের ছিলাম। আচ্ছা, যাই হোক, ইনসেন্সিবল ওয়াটার লস লিখে রাখ, তোরা পরে বাংলা ইংলিশ পারলে তোরা বাংলা পারবি, ঠিক আছে? আচ্ছা, তারপরে 6 নাম্বারটা পড়তে হবে, শব্দ উৎপাদন, যে ল্যারিংসের মাধ্যমে শব্দ উৎপাদন হয়, ঠিক আছে? ল্যারিংসের মাধ্যমে শব্দ উৎপাদন হয়, এটা পড়তে হবে। তারপরে কি বলছে, উদ্দায়ী গ্যাস থেকে পড়তে হবে যে কিছু কিছু উদ্দায়ী গ্যাস যেমন ক্লোরোফর্ম, ইথার, অ্যামোনিয়া ইত্যাদি নিষ্কাশন করে, ঠিক আছে? ক্লোরোফর্ম, ইথার, অ্যামোনিয়া এগুলো নিষ্কাশন করে, বুঝছিস? এগুলো পড়তে হবে। তাহলে কী পড়বি? 3 নাম্বার পড়বি, আর 6 নাম্বার আর 8 নাম্বার, 3, 6, 8, এই 3টা ইম্পর্টেন্ট, তো এগুলো পড়ে নিস। তারপরে কি আসছে, ফুসফুসের অনুচ্ছেদের মধ্যে কি আছে? ফুসফুসের অনুচ্ছেদের মধ্যে পড়বি তোরা 2 নাম্বারটা, অ্যালভিউলাইগুলো ট্রাবেকুলি নামক ব্যবধায়ক পর্দার মাধ্যমে পৃথক থাকে। অ্যালভিউলাইগুলো কি থাকে? অ্যালভিউলাইগুলো ট্রাবেকুলি নামক ব্যবধায়ক পর্দার মাধ্যমে পৃথক, এটা পড়বি। তারপর প্রতিবর্তী প্রক্রিয়াটা পড়ো। তারপরে অলফ্যাক্টরি স্নায়ু যে হাঁচি প্রতিবর্তী প্রক্রিয়ার উদ্ভব ঘটায় এবং শ্বাসক্রিয়ায় পরিবর্তন আনে, এটাও পড়ো। তারপরে কাশি প্রতিবর্তী প্রক্রিয়ার উদ্ভব ঘটায় ভেগাস স্নায়ুর মাধ্যমে। তারপরে গ্লসোফেরেঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে গলবিলি পাখি এক প্রতিবর্তী প্রক্রিয়ার সৃষ্টি করে। তো এখানে কীভাবে মনে রাখবা, গ্লসোফেরেঞ্জিয়াল যে স্নায়ু, এটা হচ্ছে মানে এটাও শুরু হয়েছে মানে গ দিয়ে, গলবিলি পাখি এক প্রতিবর্তী প্রক্রিয়া, এটা শুরু হয়েছে কি গ দিয়ে, তো এটা মনে থাকবে। আর কাশি একটা ভোগাস জিনিস, এটা মনে রাখবা এভাবে যে কাশি একটা ভোগাস জিনিস, তাই হচ্ছে তোমার কাশি হচ্ছে তোমার ভেগাস স্নায়ুর মাধ্যমে তোমার প্রতিবর্তী প্রক্রিয়াটা হয়েছে। এখান থেকে আর কিছু ইম্পর্টেন্ট না হতো, এখান থেকে আর কি হাবিজাবি কথা লিখে রাখছে, খালি পড়বি হচ্ছে তোর এনজাইমের কোনো ভূমিকা নেই, কোনো শক্তি উৎপাদন হয় না, এটুকুই পড়বি, ঠিক আছে? বহিঃশ্বসনে কী হয়? বহিঃশ্বসনে এনজাইমের কোনো ভূমিকা নেই, কোনো শক্তি উৎপন্ন হয় না, সেটুকু পড়লেই চলবে। আর অন্তঃশ্বসনে কি বলছে? এনজাইমের ভূমিকা ব্যাপক, ঠিক আছে? এনজাইমের ভূমিকা তোর ব্যাপক, এটা পড়তে হবে যে অন্তঃশ্বসনে কি এনজাইমের ভূমিকা ব্যাপক এবং নির্দিষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন হয় উপজাত বস্তু হিসেবে নির্গত কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে বসে। আচ্ছা, যাই হোক, তারপরে শ্বাসক্রিয়া কি বলছে তোর, শ্বাস গ্রহণ, ডায়াফ্রাম পেশি সংকুচিত হয়, তারপরে কেন্দ্রীয় তন্তু নিম্নমুখে তোর সঞ্চালিত হয়, তারপরে অনুদৈর্ঘ্য পেশিগুলো বেড়ে। আচ্ছা, যাই হোক, এগুলো আমরা এখন পড়তেছি, এগুলো প্রসেস, এগুলো রিডিং পড়বি, এটাও রিডিং পড়বি। কিন্তু পড়তে হবে যেটা, প্রশ্বাস বায়ুতে অক্সিজেন কতটুকু থাকে? প্রশ্বাস বায়ুতে অক্সিজেন থাকে তোর 20.9%, আর কার্বন ডাইঅক্সাইড থাকে 0.04%,
আর নিঃশ্বাস বায়ুতে তোর অক্সিজেন থাকে কত? নিঃশ্বাস বায়ুতে তোর অক্সিজেন থাকে 13.7%। আর কার্বন ডাইঅক্সাইড থাকে তোর কত? কার্বন ডাইঅক্সাইড থেকে 5.2%। এটা মাঝে দামের পড়া, লিখে রাখতে পারিস। আমার কাছে অতটা ইম্পর্টেন্ট লাগে না, কিন্তু তোরা লিখে রাখতে পারিস। লিখে রাখলে তো আর ক্ষতি নাই, তাই না? আচ্ছা, নেক্সট স্লাইডে চল। তারপরে কি বলছে? শ্বসন শ্বাসক্রিয়া, এটাই খুবই ইম্পর্টেন্ট। কোনটা ইম্পর্টেন্ট? শ্বসন একটি ছন্দময় প্রক্রিয়া। এই যেখানকার হাইলাইটগুলো ইম্পর্টেন্ট। কি বলছে? একটি সুস্থ মানুষ প্রতি মিনিটে এতবার শ্বাস নেয়, মানে শ্বাস শ্বসন সম্পন্ন করে। আর নবজাত শিশুতে ঘটে 40 বার, প্রতি মিনিটে 40 বার। ঠিক আছে, ওদের কেন বেশি হয়? কারণ ওদের অ্যাক্টিভিটি বেশি। ঠিক আছে, শ্বসনিক অ্যাক্টিভিটি বেশি। সো অ্যাক্টিভিটি যখন অ্যাডাল্ট হয় সে তখন কমে যায়। তখন কমে গেলে আর কি অ্যাক্টিভিটিও কমে যায়, তখন শ্বাসক্রিয়াও কমে যায়। ওকে, তারপরে এটা পড়তে হবে না। প্রশ্বাস নিঃশ্বাসের মধ্যে পার্থক্য, হ্যাঁ, এইচএসসি যারা আছিস তারা রিডিং দিয়ে দিতে পারিস। তারপরে নেক্সট স্লাইডে প্রশ্বাস ও নিঃশ্বাসের কার্যক্রম। এটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এটা আমরা এখনও পড়তেছি, আর যেটা আমরা এখনও পড়তেছি সেটা তো ইম্পর্টেন্ট হওয়ারই ছিল, তাই না? এটা পড়তে হবে যে 4টি কেন্দ্র থাকে মস্তিষ্কে অবস্থিত। 4টি কেন্দ্র থেকে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রিত হয়। পন্সের পার্শ্বদেশে অবস্থিত একজোড়া স্নায়ুকেন্দ্র এবং মিডুলার পার্শ্বদেশে অবস্থিত একজোড়া স্নায়ুকেন্দ্র থেকে তো শ্বাস নিঃসৃত, মানে শ্বসন ক্রিয়া, তো স্নায়ুকেন্দ্রকে প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ করে। যাই হোক, আমার কথা আটকে যাচ্ছে, কারণ আমার ঠান্ডা লাগছে, বুঝছিস? আমার ঠান্ডা লাগছে অনেক, এই কথা আটকে যাচ্ছে। কিন্তু তারপরেও ক্লাস নিতে হবে। যাই হোক, একটু সমস্যা হবে তোদের। কিন্তু পন্সের পার্শ্বদেশে অবস্থিত একজোড়া স্নায়ুকেন্দ্র, মিডুলা অবলম্বনতার পাশে অবস্থিত একজোড়া স্নায়ুকেন্দ্র প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ করে। এদেরকে শ্বসন কেন্দ্র বলা হয়, শ্বাসকেন্দ্র বলা হয়। পন্সের পাশে অবস্থিত স্নায়ুকেন্দ্র দুটি যথাক্রমে নিউমোটেক্সিক এবং অ্যানিস্টিক স্নায়ুকেন্দ্র, নিউমোটেক্সিক এবং অ্যানিস্টিক স্নায়ুকেন্দ্র, এবং মেডুলার পাশে অবস্থিত স্নায়ুকেন্দ্রগুলোকে বলা হয় প্রশ্বাস কেন্দ্র এবং নিঃশ্বাস কেন্দ্র। পন্সের পাশে যেটা, সেটা হচ্ছে নিউমোটেক্সিক এবং অ্যানিস্টিক। এখান থেকে কি পড়বা? এখান থেকে পড়বা হচ্ছে গ্যাসীয় অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড পরিবহন, অক্সিজেন পরিবহন। তোমার অক্সিজেন পরিবহন, অক্সিজেন যখন অ্যালভিওলে অক্সিজেনের চাপ থাকে তোমার 104, এটা বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু ভৌত দ্রবণ নেবে কত? প্রতি 100 মিলিলিটার রক্তে, মানে কিভাবে তোমার অক্সিজেন পরিবাহিত হয়, ট্রান্সপোর্ট হয়, সেটা ইম্পর্টেন্ট। ভৌত দ্রবণ রূপে প্রতি 100 মিলিলিটার রক্তে 0.2 মিলিলিটার অক্সিজেন ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়। রাসায়নিক যৌগে তোমার কীভাবে পরিবর্তিত হয়? অক্সিহিমোগ্লোবিন গঠন করে অক্সিহিমোগ্লোবিনের মাধ্যমে পরিবাহিত হয়। কার্বন ডাইঅক্সাইড কীভাবে পরিবাহিত হয়? কার্বন ডাইঅক্সাইড 3টা উপায়ে পরিবাহিত হতে পারে। একটা ভৌত দ্রবণ রূপে, একটা হচ্ছে কার্বক্সিহিমোগ্লোবিন রূপে, আর একটা হচ্ছে তোমার বাইকার্বনেট রূপে। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। এই যে কার্বামিনো যৌগ রূপে, কার্বক্সি হিমোগ্লোবিন, কার্বামিনো হিমোগ্লোবিন বা কার্বামিনো প্রোটিন হিসাবেও যাইতে পারে। তারপরে কি বলছে? মোট কার্বন ডাইঅক্সাইড শতকরা 27% হচ্ছে কার্বামিনো যৌগ রূপে, আর হচ্ছে প্রতি 100 মিলিলিটার রক্তে 3 মিলিলিটার, যার 2 মিলিলিটার কার্বামিনো হিমোগ্লোবিন আর 1 মিলিলিটার কার্বামিনো প্রোটিন। আর সবচেয়ে বেশি যায় হচ্ছে বাইকার্বনেট যৌগরূপে, 65% হতে রক্তে বাইকার্বনেট রূপে পরিবাহিত হয়। এইগুলো আমরা এখনও পড়তেছি, সো এটা ইম্পর্টেন্ট। যেটা আমরা এখনও পড়তেছি বলবো সেটা এখনও ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে ক্লোরাইড শিফট কাকে বলতেছে সেটা ইম্পর্টেন্ট। ক্লোরাইড শিফট আমরা এখনও পড়তেছি, তার মানে ক্লোরাইড শিফটটাও অনেক ইম্পর্টেন্ট। ক্লোরাইড শিফটকে আরেকটা নাম হচ্ছে হ্যামবার্গার শিফট প্রক্রিয়া বলা হয়, এটাও ইম্পর্টেন্ট। তারপরে শ্বসনে শ্বাস সংযোগের ভূমিকা। হিমোগ্লোবিন হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের লোহিত রক্তকণিকা এবং অনেক অমেরুদণ্ডী প্রাণীর প্লাজমায় বিস্তৃত লাল বর্ণের প্রোটিনধর্মী অক্সিজেনবাহী শ্বাস সংযোগ। ওকে, এখানে হিম জাতীয় মানে পলিপেপটাইড, প্রতিটি একক পলিপেপটাইড জাতীয় প্রোটিন, গ্লোবিন এবং লৌহ গঠিত হিম নিয়ে গঠিত। রক্তে হিম এবং গ্লোবিন 1:5 অনুপাতে অবস্থিত থাকে। তো প্রশ্নটা এভাবে একটু কমপ্লেক্স করা হয় যে রক্তে গ্লোবিন আর হিমের অনুপাত কত, তখন কিন্তু উত্তরটা হবে 25:1।
হিমোগ্লোবিনের অনুপাত 1:25, আর গ্লোবিন ও হিমের অনুপাত 25:1। আর হিমের 33.33% হচ্ছে লৌহ। পূর্ণবয়স্ক মানুষের সমগ্র রক্তে 4 থেকে 5 গ্রাম লৌহ থাকে। ওকে, এটা পড়ে নিও। তারপরে অক্সি হিমোগ্লোবিন আমরা তো পড়ছি। আর প্রতিটি হিমোগ্লোবিন 4টি হিম অংশ থাকায় 4টি ফেরাস অণু 4 অণু অক্সিজেন যুক্ত করতে পারে। ওকে, তারপরে কার্মাগ্লিন হিমোগ্লোবিন এটা আমরা পড়ছি। শ্বাসনালীর সমস্যার লক্ষণ ও প্রতিকার। এখানে ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ আর নিম্ন শ্বাসনালীর সংক্রমণ খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে সাধারণ ঠান্ডা টনসিলের সংক্রমণ, সাইনাসের সংক্রমণ, ল্যারিঞ্জাইটিস স্বরযন্ত্রের সংক্রমণ, ওটাইটিস মিডিয়া কানের সংক্রমণ, এগুলো পড়তে হবে। এগুলো একটা পড়বা, ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ পড়বা, প্রধান লক্ষণ কাশি, এটা পড়বা। আর বাকিগুলো এমনি মনে থাকবে। নিম্ন শ্বাসনালীর সংক্রমণ, তাহলে ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ যেগুলো না সেগুলোই নিম্ন শ্বাসনালীর সংক্রমণ। এভাবে পড়বা। ওকে, সাইনোসাইটিস, মাথার খুলিতে মুখমণ্ডলীয় অংশে নাসাগহ্বরে ওই যে 4টা সাইনাস থাকে, এটা পড়বা। কী সাইনাস? ম্যাক্সিলারি, ফ্রন্টাল, এথময়েড আর স্ফেনয়েড সাইনাস। ঠিক আছে, ম্যাক্সিলারি, ফ্রন্টাল, এথময়েড আর স্ফেনয়েড সাইনাস। এখানে কী পড়বা? এথময়েড সাইনাস দু চোখের মাঝখানে অবস্থিত, ফ্রন্টাল চোখের উপরে অবস্থিত, ম্যাক্সিলারি অঞ্চলে অবস্থিত, আর স্ফেনয়েড এথময়েড সাইনাসের পেছনে অবস্থিত। ওকে, তারপরে কি বলছে? বাতাসের তরল এগুলা যায়। আচ্ছা, তারপরে এইখানকার 6 নাম্বার পয়েন্ট আর 8 নাম্বার পয়েন্টটা পড়বা। 6 নাম্বার 8 নাম্বার পয়েন্ট হচ্ছে তোমরা মুখস্থ করবা। আর 5 নাম্বারে কি বলছে? এটা যেসব অ্যালার্জেন জাতীয় বস্তু দেখা যায়। তারপরে পলিপ সৃষ্টি হলেও সাইনোসাইটিস দেখা যেতে পারে। ভাইরাসগুলো কী এটাও একটু পড়ে রাখো, রিডিং দিও। ওকে, মেনলি পড়বা তোমরা 6 আর 8। ওকে, 5, 6, 8 এই 3টা পয়েন্ট। ওকে, চোখের সংক্রমণের ফলে পেরিঅরবিটাল ও অরবিটাল সেলুলাইটিস সহ আরও অনেক জটিলতা দেখা দিতে পারে, এটাও পড়বা। আমি পেনটা ইউজ করতে পারতেছি না, বুঝছো? পেনটাতে সমস্যা হয়েছে। আচ্ছা দেখো, একটু কোঅপারেট করো আমাকে। ওকে, তারপরে কি বলছে? বন্ধনাক খোলার জন্য ন্যাসাল স্প্রে ব্যবহারে সতর্ক থাকতে হবে। প্রথম দিকে ন্যাসাল স্প্রে ভালো কাজ করলেও 3 থেকে 5 দিন একটানা ব্যবহার করলে অবস্থা আরও খারাপ হতে পারে। তারপরে শিশুদের নাক দিয়ে তরল নির্গমন সহ কত ডিগ্রি জ্বর থাকে? 202.2 ডিগ্রি ফারেনহাইট জ্বর থাকে, এটা ইম্পর্টেন্ট। তারপরে ওটাইটিস মিডিয়াতে আসো। ওটাইটিস মিডিয়া থেকে কী পড়বা? রোগের কারণে আসো। স্বল্পস্থায়ী, দীর্ঘস্থায়ী, ওটা তো পড়বাই। 2 থেকে 4 সপ্তাহের মধ্যে রোগ নিরাময় হলে স্বল্পস্থায়ী, এর বেশি থাকলে দীর্ঘস্থায়ী। ঠান্ডাও লাগছে, গলাও ব্যথা করতেছে, আর কি সমস্যা হচ্ছে তোমাদের, আমি বুঝতে পারতেছি, বাট একটু কোঅপারেট করো। রোগের কারণ হচ্ছে তোমার প্রধানত ভাইরাস, ব্যাকটেরিয়া, এটা পড়বা। কী ভাইরাস, ব্যাকটেরিয়া হবে এটা মুখস্থ করবা। 3 নাম্বারে হচ্ছে তোমার অ্যাডিনয়েড, নাসাগহ্বরে অবস্থিত এক ধরনের লোহিতাগ্রন্থি ফুলে যায়, এটা পড়বা। এটা ফুল মুখস্থ। তারপরে ওটাইটিস মিডিয়া কাদের বেশি হয়? 4 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদের বেশি হয়। আর এখানে কত ডিগ্রি জ্বর দেখা যায়? 104 ডিগ্রি ফারেনহাইট। আগেরটায় কত? 102.2 ডিগ্রি ফারেনহাইট। ওকে, তারপরে প্রতিরোধ, তরল জাতীয় খাবার খাওয়ানোর সঙ্গে 45 ডিগ্রি করে খাওয়াতে হবে, এটা ইম্পর্টেন্ট। তারপরে প্রতিকার হচ্ছে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ ব্যবহার করা যেতে পারে, প্যারাসিটামল জাতীয় ওষুধ ব্যবহার করা যেতে পারে। তারপরে 2-3 ফোঁটা মিনারেল অয়েল কানে দেওয়া যেতে পারে। এগুলো রিডিং দিও, কিন্তু যেটা পড়তে হবে সেটা হচ্ছে 5 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার আর 6 নাম্বার। টিম্পোনেটমি টিউব নাম বিশেষ নলের সাহায্যে আধুনিক চিকিৎসা গ্রহণ করতে হবে। আর কানের পর্দা ছিদ্র হয়ে গেলে মাইরিঙ্গোপ্লাস্টি করা যেতে পারে। শেষ। তারপরে 4000 ধরনের বিভিন্ন রাসায়নিক থাকে, এটা পড়ো। 4000 ওইটা পড়ো। আচ্ছা, এই স্লাইডে আসো, এটা ইম্পর্টেন্ট আছে যে একটা ধূমপান একটা নিষ্ক্রিয় আর একটা সক্রিয়, এটা পড়ার দরকার নেই। টার থাকে, কার্বন মনোক্সাইড থাকে, এটাই পড়ো। তারপরে আসো কী পড়বা? 1 নাম্বার পড়বা, 2 নাম্বার পড়বা, তারপরে 5 নাম্বার পড়বা, 6 নাম্বার পড়বা। 1, 2, 5, 6 1, 2, 5, 6 পড়লেই আমার মনে হয় হয়ে যাবে। আর হচ্ছে 7 নাম্বার পড়বা, 1, 2, 5, 6, 7, এই 5টা পয়েন্ট পড়বা, শেষ। 1, 2, 5, 6, 7, 1, 2, 5, 6, 7, এটা মুখস্থ। 1, 2, 5, 6, 7 মুখস্থ, শেষ। তো আজকে এই পর্যন্তই। তারপরে আরও আছে, এগুলো লাগে না, এগুলো রিডিং দিও। আর হাইলাইট করারগুলো পিডিএফ দিয়ে পড়ে নিও, এগুলো লাগে না, এগুলো আসে না। আচ্ছা, যাই হোক, আজকে এই পর্যন্তই। আজকে আমার শরীরটা ভালো লাগতেছে না, ঠান্ডা লাগছে, আমার জন্য দোয়া করো, ঠিক আছে?
যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়তে পারি। আর আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আর আমার ভিডিওটিকে যারা লাইক কমেন্ট শেয়ার এখনও করো নাই তারা করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো আর এলেক্স মেডি সলিউশনের সাথেই থেকো। আল্লাহ হাফিজ।